This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH মাঝে মধ্যে খুব ঝামেলায় পড়ে যায়, জানেন তো। ধরুন আমাদের বাংলা ভাষা খুব সমৃদ্ধ ভাষা, এবারে আমাদের বাংলা ভাষায় প্রচুর প্রবাদ প্রবচন রয়েছে। মাঝে মধ্যে ঝামেলায় পড়ে যায় যে এই এখনই ধরুন মাথার মধ্যে অনেকগুলো প্রবাদ প্রবচন ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কোনটা যে এই এখন যেটা ভাবছি তার সাথে ঠিকভাবে খাপ খেয়ে যাবে সেটা নিয়ে কিছুতেই সিদ্ধান্তে পৌঁছতে পারছি না। মানে ধরুন একটা আসছে, সাপের গালেও চুমু ব্যাঙের গালেও চুমু, এটা ঠিক হবে নাকি ওই চোরকে বলে চুরি করতে আর গৃহস্থকে বলে সজাগ থাকো, এইটা ঠিক হবে? মানে ধরুন আমেরিকাকে নিয়ে বলছি আর কি, আমেরিকার জন্য ঠিক কোন এই কথাটা ঠিকভাবে খেটে যাবে জাস্ট কিছুতেই মাথার মধ্যে আসছে না। এবার আমার ধারণা আপনাদের সাথে যখন ডিসকাস করছি আপনারাও দ্বন্দ্বে পড়ে গেছেন, পড়ারই কথা। দেখুন পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদীরা, পাক মদতপুষ্ট কেন, দুজন পাকিস্তানের সরাসরি তো ছিলই, এই জঙ্গিরা যখন পেহেলগামে ২৬ জন ভারতীয়কে হত্যা করলো, ধর্ম জেনে জেনে খুন করলো, আর তারপর ভারত যখন লড়াই শুরু করলো সন্ত্রাসবাদের বিরুদ্ধে, তখন আমেরিকা কি বলেছিল? আমেরিকা তখন বলল একদম সন্ত্রাসবাদের বিরুদ্ধে যে কোনো লড়াইয়ে ভারতের পাশে আমেরিকা আছে, খুব অন্যায় হয়েছে। আমরা বললাম এবার পাকিস্তানের তো আর রেহাই নেই, এইবার ভারত যখন উচিত শিক্ষা দেবে আমেরিকা ভারতের পাশে থাকবে। তারপর ভারত শিক্ষা দিতে নামলো। অপারেশন সিঁদুরে যখন ৯খানা টেরর ক্যাম্প গুড়িয়ে দিল, জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিল, শতাধিক জঙ্গি মারা গেল, এবং তারপর যখন ভারত এবং পাকিস্তানের মধ্যে আঘাত প্রত্যাঘাত শুরু হলো, মানে ভারত প্রথম থেকেই বলেছিল আর বাড়াবাড়ি করো না, পাকিস্তান চোরানা শোনে ধর্মের কথা, তারা যথারীতি এই ড্রোন টোন দিয়ে ভারতের বিভিন্ন জায়গায় হামলা করার চেষ্টা করলো, ব্যর্থ হলো, আর ভারত তাদের শিক্ষা দিতে শুরু করলো। এই যখন শুরু হয়েছে ব্যাপারটা, তখন আমেরিকা কি বলল? পরিষ্কার বলে দিল এটা ভারত আর পাকিস্তানের মধ্যে মানে শতাব্দী প্রাচীন একটা সংঘাত, ওদের মধ্যে লেগেই থাকে, ও তোমাদের ব্যাপার তোমরা মিটিয়ে নাও, আমরা নেই। তখনও ভাবলাম যাক, দরকার নেই আমেরিকার থাকা, ওরা ওদের মতো থাক, আমরা কোনো তৃতীয় পক্ষকে চাই না। ইনফ্যাক্ট ভারতও তো সেটাই ঘোষণা করেছিল যে তৃতীয় পক্ষের কোনো দরকার নেই এক্ষেত্রে, ভারতের বিষয় ভারত বুঝে নেবে। ভারত বুঝে নিচ্ছিল, মানে বুঝে নিচ্ছিল বলে বুঝে নিচ্ছিল, পদে পদে একদম হাড়ে হাড়ে টের পাইয়ে দিচ্ছিল পাকিস্তানকে। তখন কি দেখলাম? তখন আজকে হঠাৎ আজ বিকেলে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি কেন আগ বাড়িয়ে ওই এক্স হ্যান্ডেলে পোস্ট করে দিলেন ভারত এবং পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতির কথাটা তিনি কেন ঘোষণা করলেন? তিনি সর্বঘটের কাঁঠালি কলা এটা বোঝানোর জন্য নাকি? ট্রাম্প কি লিখেছিলেন? ভারত আর পাকিস্তান দুই দেশই আপাতত সংঘর্ষ বিরতিতে রাজি হয়েছে। তার মানে দুই দেশের মধ্যেই যে লড়াই চলছিল সেই লড়াইয়ে আপাতত একটা বিরতি এসছে। এবার এটা ঘোষণা করছে যখন আমেরিকা, মানে কোথাও গিয়ে ডোনাল্ড ট্রাম্প, তখন আপনার কি মনে হবে এই লোকটা কি এই লড়াইয়ে রেফারি ছিল নাকি? দেখুন কি ছিল না ছিল আমরা জানি না, ভারত সংঘর্ষ বিরতির কথা অফিসিয়ালি যখন ঘোষণা করেছে কোথাও কোনো তৃতীয় পক্ষের কথা বলেইনি, সরাসরি বলে দিয়েছে যে পাকিস্তানের তরফ থেকে ডিজিএমও অর্থাৎ ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস তিনি ফোন করেছিলেন, তারা অনুরোধ করেছিলেন, ভারত সেই অনুরোধ মেনে আপাতত সংঘর্ষ বিরতিতে রাজি হয়েছে দুদিনের জন্য। কোথাও বলেনি যে এই অপারেশন সিঁদুর সেটাকে থামিয়ে দিচ্ছে, কোথাও বলেনি সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের লড়াই থামছে, বরঞ্চ বলেছে এটা চলবে। এবং সবথেকে বড় কথা, পুরো ডিসিশনটাই যে
তারা নিয়েছেন, পাকিস্তানের সাথে ভারতের আলোচনার পর হয়েছে এবং শর্ত সাপেক্ষে হয়েছে, কারণ ভারত পুরোটা এবার ফলো করবে। দুদিন সময় ভালো ছেলে হয়ে থাকতে হবে পাকিস্তানকে, তবে এরপরে 12 তারিখ আবার বৈঠক এবং তারপর ভারত তার পরেরটা কী হবে তারপরে ঠিক করবে। গোটা ব্যাপারটার মধ্যে কোথাও কিন্তু আমেরিকার নামগন্ধ নেই, অথচ ডোনাল্ড ট্রাম্পের এই সোশ্যাল মিডিয়া পোস্টটা চলে এসেছিল। কেন এসেছিল? তাহলে কোথাও গিয়ে কি তারা নিজেদের প্রাসঙ্গিক করতে চেয়েছেন, নাকি কোথাও গিয়ে তাদের মনে হয়েছিল যে গোটা বিষয়টা তাদের হাত থেকে বেরিয়ে যাচ্ছে, সেই জন্য কোথাও গিয়ে তাদের ভেতরে ঢোকাটা দরকার। এবার কীভাবে ঢুকেছেন না ঢুকেছেন আমরা জানি না। এবং এই যে ব্রেকটা, এটা পূর্ণচ্ছেদ মানে ফুল স্টপ নাকি কমা নাকি সেমিকোলন, সেটা তো সময় বলবে। আপাতত শুধু এইটুকুনি মাথায় রাখুন, আমরা যা বলেছিলাম সেটাই হয়েছে। কদিন আগে আপনাদের মনে আছে, না বললেই নয়, কি বলেছিলাম যুদ্ধ হলে 4 দিনও টিকবে না পাকিস্তান। ঘোষিত যুদ্ধ হয়নি, কিন্তু যা হয়েছে সেটা তো যুদ্ধের থেকে কিছু কম না। আর কদিন হলো, 3 দিন মেরে কেটে অপারেশন সিঁদুর শুরুর 3 দিনের মধ্যেই পাকিস্তান তার মানে হাতে পায়ে ধরে রণভঙ্গ দিল। অবশ্য এটা পরিষ্কার, তারা ভারতের হাতে পায়ে যেরকম ধরেছে, আমেরিকারও হাতে পায়ে ধরেছে। আমেরিকার হাতে পায়ে ধরলো কেন? কেউ না কেউ, ভারতের তরফ থেকে তো পরিষ্কার করে দেওয়া হয়েছিল তারা তৃতীয় পক্ষকে চায় না, তার মধ্যস্থতার দরকার নেই। তাহলে আমেরিকা যখন ঢুকলো পুরোটা আগ বাড়িয়ে, নিশ্চয়ই না, পাকিস্তান তাদের ধরেছে, এটাই পরিষ্কার। তার মানে বুঝতে পারছেন, কোথাও গিয়ে পাকিস্তানের প্রতি আমেরিকার যে অপত্য স্নেহ সেটা এখনও রয়ে গেছে। এখনও আমেরিকা কিন্তু নিঃশর্তভাবে ভারতকে সমর্থন করে না। কোথাও গিয়ে এই উপমহাদেশে তারা পাকিস্তানের মতো একটা জঙ্গি রাষ্ট্রকে এখনও জিইয়ে রাখতে চায়। এর আরও অনেকগুলো তথ্য প্রমাণ আপনাদের সামনে অনায়াসে তুলে ধরা যেতে পারে, সেগুলো বলবো ক্রমশ প্রকাশ্য কি দেখে আমাদের এই কথাটা মনে হচ্ছে। কিন্তু মোটামুটি আমরা যেটা এখন অবধি দেখছি, ভারত রাজি হয়েছে পাকিস্তানের কথায়। ভারত প্রত্যাঘাত আপাতত করবে না, কিন্তু ভারত ওই 2-3টে যেগুলো জিনিস সিদ্ধান্ত একদম গোড়ায় নিয়েছিল, মানে হাতে মারাটা আপাতত বন্ধ রেখেছে, কিন্তু ভাতে মারার যে সিদ্ধান্তগুলো আগে নিয়েছিল সেই জায়গার থেকে ভারত সরছে না। একদম পরিষ্কার করে দিচ্ছে ভারত, পাকিস্তানের অল্প কান মুলে 2-4টে থাপ্পড় মেরে আমরা ছেড়ে দিলাম কি দিলাম না, সেগুলো আমরাই ঠিক করব। মানে ভারতই যেরকম ঠিক করেছিল কিভাবে পহেলগাঁও হামলার জবাব দেবে, তেমনি ভারতই ঠিক করছে পাকিস্তানের পরিণতি কী হবে। এটাও কিন্তু পরিষ্কার। গ্যালারিতে যারা বসে আছেন বা যারা ইতিউতি ব্যাপারটার মধ্যে ঢোকার চেষ্টা করছেন, তারা কতটা কি করতে পারবেন সেটা ভবিষ্যৎ বলবে। ভারত কি করতে পারে সেটা ভারত দেখিয়েছে, ভারত বুঝিয়ে দিয়েছে, ভারতই দেখাবে। আজ বিকেলে বিদেশ সচিব বিক্রম মিশ্রি জানিয়েছেন, সোমবার ভারত পাকিস্তানের ডিরেক্টর অফ মিলিটারি অপারেশন পর্যায়ে আবার বৈঠক হবে। আর সেই বৈঠকের ওপরেই নির্ভর করছে এই উপমহাদেশে শান্তির জল পড়ল নাকি পড়ল না। বিদেশ সচিবকে পাশে নিয়ে সেনাবাহিনীর মানে 3 বাহিনীর 3 অফিসার কি বললেন? কর্নেল সোফিয়া কুরেশি, উইং কমান্ডার ভূমিকা সিং আর কমোডর রঘু আর নায়ার পরিষ্কার করে বলে দিলেন, যুদ্ধকালীন পরিস্থিতিতে যেরকম তৈরি ছিলেন, যতটা সতর্ক ছিলেন, তেমনই থাকছে। Director General of Military Operations of Pakistan called the Director General of Military Operations of India at 15:35 hours earlier this afternoon. It was agreed between them that both sides would stop all firing and military action on land and in the air and sea with effect from 1700 hours Indian Standard Time today. Instructions have been given on both sides to give effect to this understanding. The Directors General of Military Operations will talk again
on the 12th of May at 1200 hours. We remain fully prepared and ever vigilant and committed to defending the sovereignty and integrity of the motherland. এই যে আপাতত যে একটা সংঘর্ষ বিরতি, তার ঘোষণার সময়টা একটু খেয়াল করে দেখুন আর বক্তব্যগুলো একটু খেয়াল করে দেখুন। মিস্ত্রি যে কথাগুলো বললেন তার মধ্যে ওই ভারতের যে যেখানে ছিলেন আপাতত তারা আর এগোচ্ছেন না বা প্রত্যাঘাত কিছু করছেন না এটা বললেন। আর যে যেখানে ছিলেন তার মধ্যে যেরকম স্থলবাহিনীর কথা বললেন, বিমান বাহিনীর কথা বললেন, ঠিক সেই রকম নৌবাহিনীর কথাও বললেন, সমুদ্র পথেও কিছু করবে না। তার মানে আমাদের নৌবাহিনীও কিন্তু অগ্রসর হয়ে গেছিল। নৌবাহিনীও যে অগ্রসর হয়েছিল সেজন্যই তো এর আগের যে এরকম সাংবাদিক সম্মেলনগুলো ছিল খেয়াল করে দেখুন, সেখানে শুধুমাত্র ওই সোফিয়া কুরেশি আর বমিকা সিং আসতেন, স্থলবাহিনী আর বায়ুসেনা। কিন্তু আজকে তার সাথে রঘু আর নায়ারও ছিলেন, কমোডর রঘু আর নায়ার, মানে নৌবাহিনীও আজকে ছিল। অর্থাৎ ভারতের তিনটে বাহিনী পাকিস্তানকে আঘাত করার জন্য, আঘাত হানার জন্য তৈরি হয়ে গেছিল। তৈরি তারা থাকবে। বিন্দুমাত্র বেচাল দেখলে পাকিস্তানকে ফের প্রত্যাঘাত যে আমরা করব না তার কোনো গ্যারান্টি কিন্তু বিদেশ মন্ত্রক দেয়নি, এই তিনটে বাহিনী তো দেয়নি। এবং দ্বিতীয়ত ভারত সরকারিভাবে কোথাও বলেনি অপারেশন সিঁদুর শেষ। আর যেটা বললাম ওই সিন্ধুর জল বন্ধের মতো যে সিদ্ধান্তগুলো ভারত নিয়েছিল সেই সিদ্ধান্তগুলো প্রত্যাহার করে নেওয়া হচ্ছে সেটাও বলা তো হয়ইনি। অর্থাৎ ওই বললাম ভাতে মারার ব্যবস্থাটা বহালই রইল। আর সেই সঙ্গে এটা মোটামুটি পরিষ্কার করে দেওয়া হলো যে কেউ যে পরিমাণ ক্ষয় ক্ষতি পাকিস্তানের হয়েছিল তিন বাহিনী মিলেই যেভাবে জানালো তাতে কিন্তু পরিষ্কার পাকিস্তানে মোটামুটি হাঁটুতে বসিয়ে ছেড়ে দিয়েছিল ভারত। পাকিস্তান প্রিয়পাত্র তার হাঁটুতে বসে যাওয়াটা কি কারুর মনে বড় ব্যথা দিচ্ছিল? আমেরিকার বুকে খুব ব্যথা লাগছিল। দেখুন তাহলে কিন্তু আপনাকে বুঝতে হবে ওখানে জো বাইডেনই থাকুক আর ডোনাল্ড ট্রাম্প, আসলে সব বাবাই সন্তানকে সন্তান স্নেহেই পালন করে। এবার সন্তানটা কে, যতই আপনি তাকে দূরে রাখুন, ইদানিংকালের যোগাযোগ না থাকুক, আপনার ওটা রাগ বলে ধরলে চলবে না, ওটা আসলে মান অভিমানের প্রশ্ন। আলটিমেটলি কিন্তু ওই অপত্য স্নেহ কোথাও না কোথাও গিয়ে ঠিক কাজ করবে। সুতরাং এদের ওপর ভরসা করে লাভ নেই, সাধু সাবধান। India never wanted a long-term war. What India wanted was, indeed, to teach the terrorists a lesson. I believe that lesson has been taught. শশী থারুর তিনি এর আগে অত্যন্ত স্পষ্ট ভাষায় আমি দেখছিলাম, শশী থারুরের বক্তব্যগুলো কিন্তু দেখুন আমাদের ভারতীয় গণতন্ত্রের একটা অসাধারণ বিজ্ঞাপন। তিনি যদি তার অবস্থানগত রাজনৈতিক অবস্থানগত জায়গা ধরেন তাহলে তিনি বিজেপির বিরোধী দল, মূল বিরোধী দল কংগ্রেসের নেতা। কিন্তু শশী থারুর তিনি এর আগে সরকারের প্রত্যেকটা সিদ্ধান্তের, এই সমস্ত ক্ষেত্রে সরকারের এই যা সিদ্ধান্ত নিচ্ছিল ওই পেহেলগাম হামলার পর থেকে প্রত্যেকটাতে সরকারের পাশে থেকেছেন। এবং যখন বিদেশি সংবাদ মাধ্যম তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে ভারতকে ছোট করার চেষ্টা করছিল, উদ্দেশ্য প্রণোদিতভাবে ভারতের ক্ষয়ক্ষতি হয়েছে বেশি এই সমস্ত দেখানোর চেষ্টা করছিল, তখন শশী থারুর মুখ খুলেছিলেন এবং সম্পূর্ণভাবে তাদের পরিষ্কার করে দিয়েছিলেন যে ভারত তারা কখনো পাকিস্তানকে শিক্ষা না দিয়ে থামবে না, পাকিস্তান উচিত শিক্ষা পাবে, সরকার ভারত সরকার সেই শিক্ষাটা দেবে। খেয়াল করে দেখুন ভারত সরকার বলেছেন, তার নিজের সরকার, সেখানে কোনো রাজনৈতিক ভেদাভেদ নেই। এবং আজকেও বক্তব্যটা শশী থারুরের এই জন্যেই আপনাদের শোনালাম, সরকারি কোনো বিবৃতি না। শশী থারুর কি অসাধারণ কনফিডেন্সের সাথে বলে দিলেন যে আমাদের কখনো আমাদের উদ্দেশ্য ছিল না, ভারতের কখনো উদ্দেশ্য থাকে না লম্বা কোনো যুদ্ধতে নেমে পড়া। আমরা যুদ্ধপ্রিয় জাত নই, কিন্তু আমরা ঠিক করেছিলাম জঙ্গিদের শিক্ষা দেবো, জঙ্গিদের শিক্ষা দিয়েছি। ভাবুন তো এরপর আর কি পড়ে থাকে কিছু হিসেব নিকেশ পড়ে থাকে। দেখুন রাজনীতি
সব সময় যে এরকম যুক্তি মেনে চলবে, যুক্তিবাদী রাজনীতি, এরকম তো হয় না। রাজনীতি আসলে সবসময় লাভ ক্ষতির অঙ্ক কষে। আমরা কি পেলাম কি পেলাম না, যে জায়গাটায় থেমে গেল এই জায়গাটায় থামানোটা ঠিক রাজি হলো? এই পাকিস্তান বলল রাজি হয়ে গেল, এর সময় রাজি হওয়া উচিত। আর কি কি করা উচিত ছিল? এই যে এখন থামিয়ে দিল, এতে আমাদের লাভ হলো না ক্ষতি? এইগুলোই তো এখন প্রশ্নগুলো রাজনীতিকরাও তুলবেন, আপনার আমার মাথাতেও ঘুরছে কিন্তু নিশ্চিত। আমি এটা হিসেব করার আগে আপনাদের মাথায় রাখা উচিত কি কি হারিয়েছিলাম, তারপর মাথায় রাখা উচিত কি কি হারাতে পারতাম, তারপর কি কি পেলাম সেটা হিসেব করবেন। দেখুন কি কি হারিয়েছি আমরা। পেহেলগাঁওতে পাকিস্তানের মদতে আসা জঙ্গিরা যে ২৬ জনকে খুন করেছিল, আমরা তাদের হারিয়েছি। আমরা কি হারিয়েছি? ওই পুঞ্চ, ওই রাজৌরি, কুপওয়ারা, এই সমস্ত জায়গায় পাকিস্তান যে ওই অস্ত্র বিরতি চুক্তি লঙ্ঘন করে বারবার গুলিগোলা চালিয়েছে, জনবসতিকে লক্ষ্য করে গুলিগোলা চালিয়েছে। পাক সেনাদের সেই আক্রমণে আমরা ১৬ জন সহনাগরিককে হারিয়েছি। আর বিনিময় কি পেয়েছি? ১, ৭ তারিখের অপারেশন সিঁদুরে পাকিস্তানের ৯টা জঙ্গি ঘাঁটি ধ্বংস হয়েছে। ২, শতাধিক জঙ্গি নিশ্চিহ্ন হয়েছে। ৩, লস্করে তৈবা প্রধান মাসুদ আজহারের প্রায় পুরো পরিবার নিশ্চিহ্ন হয়ে গেছে। মাসুদের ভাই, ওই কান্দাহার বিমান অপহরণের মাস্টার মাইন্ড রউফ আজহার খতম হয়েছে আরও বেশ কিছু মোস্ট ওয়ান্টেড জঙ্গি নেতা, সব কুখ্যাত সব জঙ্গি নেতা, যারা হয়তো যে কোনো সময় ভারতে আবার আরও কিছু এরকম সন্ত্রাসবাদী হামলা চালানোর পরিকল্পনা করত। তারপর যেটা আরও গুরুত্বপূর্ণ, পাকিস্তানের যে এয়ার ডিফেন্স পরিকাঠামো বা সামরিক পরিকাঠামো, তার দৌড় গোটা বিশ্বের সামনে প্রকাশ পেয়ে গেছে। আমরাও বুঝে গেছি কত দূর পর্যন্ত ভারতকে আটকাতে পারে এরা, এদের দৌড় কদ্দূর। তাদের সেই এয়ার ডিফেন্স পরিকাঠামোই তো ভারত ধ্বংস করে দিয়েছে। সেটা পরিষ্কার হয়ে গেছে যখন আজকে সকালে ভারত মিসাইল হামলা করে ওই পাকিস্তানের বিভিন্ন এয়ারবেসে। পাকিস্তানের সেনা পরিকাঠামো ধ্বংস হয়েছে, পাকিস্তানের বিমান ঘাঁটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম ওই যেগুলো লাহোর টাওয়ারে ছিল সেগুলো ভারতের আক্রমণেই বিধ্বস্ত হয়ে গেছে। সুতরাং এমন অবস্থা হয়েছে যেখানে ওই শুনলেন যখন সোফিয়া কুরেশি আর ভূমিকা সিং বলছিলেন, এমন মার আমরা দিয়েছি ওদের, এমন আঘাত এনেছি, পাকিস্তানের ডিফেন্স অফেন্স, রক্ষণ আক্রমণ কিচ্ছু নেই, কোমর ভেঙে দিয়েছি সোজা কথায়। পরিকাঠামো এমনিতেই এদের হাড়ির হাল, তাদের খাবার দাবারের পয়সা কড়ি থাকে না, এই গোটা পাকিস্তানের যে সেনাবাহিনী সেটার যে যুদ্ধ চালাবে তার রসদের পয়সা থাকে না, এগুলো তো আমরা জানি। এবার এই পরিকাঠামো মেরামত করে ঘুরে দাঁড়াতেই তো তাদের হাল খারাপ হয়ে যাবে। এবার তার সঙ্গে সঙ্গে খেয়াল করে দেখুন, এই যে শুরুর দিকের যে যুদ্ধটা চলছিল, এপাশ থেকে ড্রোন আসছে, ওপাশ থেকে ড্রোন আসছে, দু দেশের কাছেই কিন্তু একই রকম ব্যাপার ছিল। শুরুতে দুদলই ড্রোন পাঠাচ্ছিল, এই দেশ থেকে ওদেশ, ও দেশ থেকে এদেশ। কেন? দুটো কারণে। এক, কার এয়ার ডিফেন্স সিস্টেম কীরকম সেটা পরীক্ষা করে দেখে নিচ্ছিল। ২, কোথায় কোথায় সেই এয়ার ডিফেন্স সিস্টেম অ্যাক্টিভ সেটা দেখছিল, যার জন্য প্রায় পুরো সীমান্ত বরাবর কিন্তু ২৬টা জায়গায় পাকিস্তান ড্রোন পাঠিয়েছে। ভারতও তো একইভাবে পাকিস্তানের যাবতীয় সীমান্তবর্তী জায়গাগুলোতে, এমনকি লখনৌ, রাওয়ালপিন্ডি, প্রত্যেকটা জায়গায়, শিয়ালকোট, সব জায়গাতে ড্রোন পাঠিয়েছে, ড্রোনে আঘাত এনেছে। ফলে সবাই স্ট্র্যাটেজিক্যালি দেখে নিচ্ছিল কার কোথায় এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে, সেটা কতটা শক্তিশালী, কার্যকরী। এবং দ্বিতীয়ত, এই যে এয়ার ডিফেন্স সিস্টেম সেটাই ড্রোনগুলোকে তো নামাতে বাধ্য। এ তো ক্রিকেট খেলা না, অফ স্টাম্পের বাইরে বল যাচ্ছে ভেবে আস্তে করে পা বাড়িয়ে ব্যাট তুলে জাজমেন্ট নিয়ে ছেড়ে দিলেন, বল উইকেট কিপারের হাতে চলে গেল। এই ড্রোনগুলোর মধ্যে কোনটা এমনি গুপ্তচর ড্রোন, কোনটার মধ্যে বিস্ফোরক রয়েছে, কোনটার মধ্যে বিস্ফোরক নেই, এটা তো জানা সম্ভব না। আপনি যদি একটাকে ছাড়লেন, সেটা গিয়ে তো বিস্ফোরণ ঘটিয়ে দিয়ে চলে আসতে পারে। সুতরাং প্রত্যেকটা ড্রোনকে
আঘাত হানার চেষ্টা করতে হচ্ছে। ভারত যেরকম যা যা পাঠিয়েছে পাকিস্তান সব কটাকে যেখানে পেরেছে সেখানে নামিয়ে দিয়েছে, একটাও তার মানে যেখানে আঘাত করার জন্য পাঠানো হয়েছিল কোথাও আঘাত করতেই পারেনি। এবার সেই চেষ্টা পাকিস্তানকেও করতে হয়েছে, পারেনি অধিকাংশ জায়গায়, চেষ্টা তো করেছে, ব্যর্থ চেষ্টা হলেও তাদের নিজেদের অস্ত্র ভাণ্ডার সেটা তো খরচ হয়েছে, ভারতেরও খরচ হয়েছে, কিন্তু পাকিস্তানের অস্ত্র ভাণ্ডার ভারতের তুলনায় তো সীমিত, ফলে তাদের এয়ার ডিফেন্স সিস্টেম যা যা ছিল সেটা ওখানেই অর্ধেক নষ্ট হয়ে গেছে আঘাতে, আর বাকিটা ওখানে এক্সস্টেড হয়ে গেছে। এবার সেগুলো নতুন করে কিনতেও তো প্রচুর পয়সা কড়ি লাগবে, সে পয়সা কতদিনে পাবে তার কোনো ঠিক ঠিকানা আছে? হ্যাঁ, IMF থেকে টাকা পয়সা পেয়েছে অন্য কারণে, হয়তো বিভিন্ন সামাজিক কাজকর্ম বা পরিবেশগত কিছু উন্নয়নের জন্য, সেগুলো যে ওদের ওখানে উন্নত পরিবেশ মানে তো উন্নত জঙ্গি পরিকাঠামো, সেটার জন্যই হয়তো খরচ করবে, কিন্তু সেগুলো তো খরচ তো হবে। সুতরাং পাকিস্তানের যে এই মুহূর্তে অফেন্স ডিফেন্স বলতে আর কিচ্ছু নেই, সেটা ভারত সারা দুনিয়াকে দেখিয়ে দিয়েছে। ভারতের এয়ার স্ট্রাইকের মোকাবিলা করতে না পেরে পাকিস্তানের বায়ুসেনা যখন নাকানি চোবানি খেয়েছে, তখন বালোচিস্তানে বালোচ লিবারেশন আর্মির আক্রমণে পালাতে হয়েছে পাকিস্তানের সেনাবাহিনীকে। বালোচিস্তানের প্রায় পুরোটাই পাকিস্তানি সেনা আর পুলিশ শূন্য হয়ে গেছে। ফলে এই যে ভারতকে আটকানো, তার চেষ্টা করা বা ভারতের আঘাত তাতে লণ্ডভণ্ড হয়ে যাওয়া, এর পরের ফল, পরোক্ষ ফল হচ্ছে ওই বালোচিস্তান প্রায় হাতছাড়া হওয়া। এবার একই সঙ্গে তো খাইবার পাখতুনখোয়াতেও পাক তালিবানরা একইভাবে পাকিস্তানিদের মারতে শুরু করেছে। যা দুর্বল হয়ে গেছে তারা, এরপর ওদের সাথে লড়াই করতেও তো তাদের কঠিন সমস্যায় পড়তে হবে। এগুলো সবই কিন্তু ভারতের লাভের খাতায় আসছে, এটা পরিষ্কার হয়ে গেছে। ঘরে বা বাইরে, ভেতরে বা বাইরে, প্রতিপক্ষকে ঠেকানোর কোনো ক্ষমতা পাকিস্তানের নেই। এটা বুঝেই তো আজ সফিয়া কুরেশি আর বমিকা সিংরা বলেছেন ভারতীয় সেনা পাকিস্তানকে পুরো তছনছ করে দিয়েছে। इंडियन आर्म फोर्सेस ने पाकिस्तान को बहुत भारी नुकसान पहुंचाया, उनके मिलिट्री इंफ्रास्ट्रक्चर्स को, चाहे वो लैंड एसेट्स हो या फिर उनके एयर एसेट्स। यही नहीं, इंडियन आर्म फोर्सेस ने पाकिस्तान की एयरफील्ड स्कर्दू, जकोबाबाद, सरगोदा और बुलारी को बहुत नुकसान पहुंचाया। पाकिस्तान की ऑफेंसिव व डिफेंसिव कैपेबिलिटी को নষ্ট করে দেওয়া গেছে। দেখুন, আমাদের সেনা, বায়ুসেনা, নৌসেনা কতটা শক্তিশালী সেটা প্রমাণ যেমন আমরা পেলাম, তেমনি এই তিন বাহিনীর মধ্যে কোনো বাহিনী বলবে না, মানে যেটা সরকারিভাবে ভারতও বলবে না, সেটাও তো আমরা এই কদিনে জানতে পেরে গেছি, বুঝতে পেরে গেছি। পাকিস্তানের সাধারণ মানুষও তো তাদের সরকারের প্রতি আস্থা হারিয়েছেন। পাকিস্তানের পার্লামেন্টে বিরোধী নেতারা সরাসরি পাকিস্তানের প্রধানমন্ত্রীকে গাধা বলে ডেকেছেন। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী সারা দুনিয়ার কাছে পাকিস্তানকে অপদস্থ করেছেন, হাসির পাত্র হয়েছেন। এবার শুধু তো পাকিস্তানের সরকার নয়, পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যেও এই কয়েকদিনে ভারত কি কোনো ফাটল ধরাতে পারেনি? খবর যা পাওয়া যাচ্ছে তাতে তো মনে হচ্ছে পেরেছে। দেখুন, ভারত ফের প্রত্যাঘাত করবে কিনা সেটা পাকিস্তানের সেনা প্রধানের ওপর আর বোধহয় নির্ভর করছে না, নির্ভর করছে পাকিস্তানের ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস DGMOর ওপর। এবার পাকিস্তানের যে DGMO ভারতে ফোন করে আজ সদর্থক সুরে কথা বলেছেন, মানে এই সময় আত্মসমর্পণের সুরটাই তো সদর্থক সুর, মানে বলা যে আর আমরা চাই না লড়তে, আমাদের লড়ার দম নেই, আপাতত সংঘর্ষ বিরতি দাও, আমরা আর এরকম করব না। এটা যিনি বলেছেন তিনি কিন্তু পাকিস্তানের সেনা প্রধান আসিম মুনির খান নন। পাকিস্তানি সেনা তারা কি করবে না করবে, পাকিস্তান কি করবে না করবে, এটা তাহলে এই মুহূর্তে ঠিক করছেন ওদের DGMO শামশাদ মির্জা। দেখুন, কদিন আগে শামশাদ মির্জার নেতৃত্বেই পাকিস্তান সেনাবাহিনীতে বিদ্রোহ হয়েছে বলে শোনা গেছিল আসিম মুনির খানকে নাকি এই শামশাদ মির্জার নেতৃত্বে আটক করা হয়েছে। এগুলো এখনও সেরকম হয়েছে বলে শোনা যায়নি, কোনো সরকারি কনফার্মেশন পাওয়া যায়নি, কিন্তু যা রটে তার কিছু তো বটে। যদি এগুলো কিছু নাও হয়ে থাকে, ওই পাক সেনাবাহিনীতে আসিম মুনিরের প্রধান প্রতিপক্ষ যে এই শামশাদ মির্জা, সেটা তো পরিষ্কার হয়ে গেছে।
কারণ পাক সেনাবাহিনীতে এই ভাগটা সাম্প্রতিককালে ছিল বলেই আদিল রাজার মতো ওই সেনাকর্তাকে কোর্ট মার্শাল করেছিলেন আসিম মুনির। কিন্তু তিনিও তো তিনি প্রকাশ করে দিয়েছিলেন যে আসিম মুনিরের নেতৃত্বেই ওই পেহেলগামে হামলার চক্রান্তটা হয়েছিল। কিন্তু আজকের পর তো প্রশ্ন উঠে যাচ্ছে, সেনাবাহিনী পুরোপুরি আর আসিম মুনিরের থাকবে কি শামশাদ মির্জার কাছে যাবে, এটা কিন্তু আগামী কয়েকদিনে ঠিক হয়ে যাবে। যদি তাই হয় তাহলে ভাবুন তো, এই 4 দিনের প্রত্যাঘাতে এটাই আমাদের সব থেকে বড় লাভ কিনা। যদি আসিম মুনির সরে যায় তাহলে আপনাকে বুঝতে হবে যে মানুষটা দ্বিজাতি তত্ত্বের কথা বলে ভারতের বিরুদ্ধে প্রায় যুদ্ধ ঘোষণা করেছিল, সেই আসিম মুনির খানই পাকিস্তানে গুরুত্বহীন হয়ে গেলেন। যদি তিনি থেকেও যান তাহলেও আপনাদের মেনে নিতে হবে ভারত এমন মার মেরেছে যে মার তারা সামলাতে না পেরে হাতে পায়ে ধরে রণভঙ্গ দিয়েছেন, যুদ্ধবিরতি চেয়েছেন। সেনাপ্রধান হিসেবে এটা তো তার ব্যর্থতা। তাহলে পাকিস্তানকে শুধু ভাতে বা হাতে নয়, দ্বিজাতি তত্ত্বের যে ষড়যন্ত্র 47-এর পর পাকিস্তান আবার করছিল, ভারতে হিন্দু মুসলিম সম্প্রীতি নষ্টের যে ষড়যন্ত্র আসিম মুনিররা করছিলেন, সেই ষড়যন্ত্রের শিকড়েও ভারত আঘাত করল। এটাও আমাদের লাভের খাতাতেই লেখা থাকবে। কিন্তু এইভাবে এতগুলো লাভ আমরা কিভাবে করলাম? এক ঢিলে এতগুলো পাখি ভারত কিভাবে মারলো? যেগুলো মারলো সেগুলোই সব, নাকি এর বাইরেও হিসেব নিকেশে কিছু যোগ বা বিয়োগ হবে? এগুলো বলতে বা বুঝতে আরও কিছু কথা কিন্তু আজ বলতেই হবে, যে কথাগুলো আপনারা জানেন, আজ অন্তত না বললেই নয়। দেখুন, লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর সদস্যরা এই পেজার বিস্ফোরণে আহত হয়েছিল। এই বিস্ফোরণে কয়েক মাস সে সময় হিজবুল্লাহর যিনি প্রধান ছিলেন, সেই হাসান নাসিরুল্লাহ সবাইকে পেজার ব্যবহার করতে বলেছিলেন, কারণ তাদের সন্দেহ হয়েছিল মোবাইলে কথা বললে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ সব কিছু ট্র্যাক করে নিচ্ছে। কিন্তু পেজার ব্যবহারের এই সিদ্ধান্তই যে কাল নাগিনীর মতো কাল হবে সেটা হিজবুল্লাহ বোঝেনি। লকিন্দারের বাসর ঘরে যেমন একটা ছোট্ট ছিদ্র দিয়ে কালনাগিনী ঢুকেছিল, তেমন এই পেজার ব্যবহারের সিদ্ধান্তে প্রত্যাঘাতে সুযোগ পেয়েছিল ইসরায়েল। জানা গেছিল তাইওয়ানের যে কারখানায় পেজার তৈরি হয়, সেই কারখানায় নিজেদের লোক ঢুকিয়ে পেজারে বিস্ফোরক ভরে দিয়েছিল মোসাদ। আর তারপর নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময় একসঙ্গে বুম, সব কটা পেজার ফাটে আর হিজবুল্লাহর সদস্যরা মারা যায় বা আহত হয়। এই যে লড়াই, এই লড়াইটাকেই 5th জেনারেশন ওয়ারফেয়ার বা 5ম প্রজন্মের যুদ্ধ বলেছিল আন্তর্জাতিক দুনিয়া। যে যুদ্ধে মুখোমুখি লড়াইয়ের দরকার হয় না, যে যুদ্ধে গুলি বন্দুক এসব লাগে না, লাগে ইলেকট্রনিক ইকুইপমেন্ট বা গ্যাজেট। এবার খেয়াল করে দেখুন এই কথাটা কেন আপনাদের বলছি। আমরাও কি সেই লেটেস্ট 5ম প্রজন্মের ওয়ারফেয়ারটার সাক্ষী হয়ে গেলাম? খেয়াল করে দেখুন তো, 7 তারিখ রাতে ভারত যে প্রত্যাঘাত শুরু করেছিল তাকে কি বলে জানেন? তাকে বলে 4th জেনারেশন ওয়ারফেয়ার, 4র্থ প্রজন্মের যুদ্ধ। যে যুদ্ধে ড্রোন প্রধান ভূমিকা পালন করে, যে ড্রোন ব্যবহার করেই আজ সকাল থেকে পাকিস্তানের একাধিক শহরে একাধিক বায়ুসেনা ঘাঁটি আর সামরিক পরিকাঠামো ক্ষতিগ্রস্ত করেছে ভারত। না লেগেছে মিসাইল, না লেগেছে যুদ্ধ বিমান, কয়েকটা ড্রোনেই কাজ হাসিল হয়ে গেছে। বৃহস্পতিবার সকাল পাকিস্তানের মাটিতে একের পর এক ড্রোনে প্রত্যাঘাত ভারতের। ভারতের টার্গেটে পাকিস্তানের ডিফেন্স, লাহোরের এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস, পাকিস্তানের একাধিক এয়ার ডিফেন্স রেডারকেও টার্গেট করা হয়, স্বীকার করে পাকিস্তান সেনাও। One drone, however, managed to engage a military target near Lahore partially. 4 men of Pakistan Army have been injured in this attack near Lahore. Partial damage to an equipment has occurred.
চীনের এয়ার ডিফেন্স সিস্টেম অকেজো হতেই আরও বড় প্রত্যাঘাত ভারতের। শুক্রবার রাত থেকে শনিবার সকালের মধ্যে 8 বা তার বেশি পাক বায়ুসেনা ঘাঁটি ভারতের টার্গেট। গুরুত্বপূর্ণ জায়গায় স্ট্রাইক, কখনো রাতের অন্ধকারে, কখনো দিনের আলোয়। বায়ুসেনার যুদ্ধ বিমান থেকে টার্গেট করা হয়েছে রফিকি, মুরিদ, চাকলালা, রহিম ইয়ার খান, সুক্কুর, চুনিয়া ঘাঁটিকে। In a swift and calibrated response, Indian Armed Forces carried out precision attacks only on identified military targets. These included technical infrastructure, command and control centers, radar sites and weapon storage areas. Pakistan military targets at Rafiki, Murid, Chaklala, Rahim Yar Khan, Sukur and Chunia were engaged using air-launched precision weapons from our fighter aircraft. টার্গেট করা হয়েছে পাসরুর, শিয়ালকোটের রেডার সিস্টেমকেও। Radar site at Pasrur and Sialkot Aviation Base were also targeted using precision munitions. প্রত্যাঘাতের পর পাক বায়ুসেনা ঘাঁটির ভয়াবহ ছবি সামনে এসেছে। পাকিস্তানের সেনা সদর রাওয়ালপিন্ডির খুব কাছে চাকলালার নূর খান ঘাঁটি। রাতে জ্বলতে দেখা যায় সেই এয়ারবেস। রাজস্থান সীমান্তের ওপারেই রহিম ইয়ার খান বিমানবন্দর। রানওয়েতে বিশাল গর্ত। বিমানবন্দরের অন্দর পুরোপুরি ধ্বংসস্তূপ। শনিবার দুপুরে খবর আসে জাকোবাবাদ বিমান ঘাঁটিও জ্বলছে। কোনো বেস থেকে F-16 উড়ত, কোনো বেস থেকে ড্রোনের পঙ্গপাল ওড়ানো হতো। ভারতের একটি এয়ার স্ট্রাইকও ঠেকাতে পারেনি পাক এয়ার ডিফেন্স। আকাশের প্রতিরক্ষা কাজ না করলে কি করবে পাকিস্তান? पाकिस्तान सेना के अग्रिम क्षेत्रों में सैनिकों की डिप्लॉयमेंट बढ़ती दिख रही है, जो स्थिति को और भड़काने की मंशा दर्शाती है। পাকিস্তানের বাড়াবাড়ির প্রতিটা যোগ্য জবাব দিয়েছে ভারত। এরপরও কি শিক্ষা হবে পাকিস্তানের? আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো।